ওকে, আচ্ছা আমরা আমাদের কোর্সের 23rd নাম্বার ক্লাসের আলোচনা শুরু করছি সিআই ব্যাচ 18 এর। লাস্ট ডে পর্যন্ত প্রজেক্টটা যখন আমরা স্টার্ট করেছি সিআই ই কমার্স ব্যাচ 18, এখানে শুধুমাত্র একটা পেজ বসাতে পেরেছিলাম, রাইট? ই শপারের যে টেমপ্লেটটা আমরা এটা ইউজ করতে চাচ্ছিলাম এবং এই টেমপ্লেটের এই পার্টিকুলার পেজটা আমরা বসাতে পেরেছিলাম। ওকে, আজকে আমরা কিছু অ্যাডিশনাল জব শিখব, যে কিভাবে এটাকে মাস্টারিং করতে হয়। তো মাস্টারিংটা আমরা কিভাবে করব সেটা অ্যাকচুয়ালি শিখবো আজকের ক্লাসের শুরুতে। মাস্টারিংটা বলতে এরকম বোঝায় যে আমার একটা মূল পেজ থাকবে আর চাইল্ড কন্টেন্ট গুলো এখানে আসতে থাকবে। কোন একটা পার্টিকুলার লোকেশন যেটা ডাইনামিক ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তো এখানে লাইক আমি এই জায়গাটা প্রাথমিকভাবে এই যে লাইক ফিচার্স আইটেম মনে করেন, এইটা ফিচার আইটেমের এই জায়গাটা এক। আবার আমরা যখন হোমে ক্লিক করছি, হোম বলতে আমি এই জায়গাটার মানে এই পেজের কথা বলছি, যখন আমি মনে করেন এগুলো তো সব ক্যাটাগরি, এখান থেকে যদি কোনো একটা লিঙ্ক, ফর এক্সাম্পল লাইক আমি অ্যাকাউন্টে প্রেস করি, তাহলে এই জায়গাটাতে ভিন্ন একটা কিছু ডিসপ্লে করবে, রাইট? স্লাইডার, এই যে ইমেজের যে স্লাইডারটা, এই স্লাইডারটা আমার হোম পেজের জন্য ঠিক আছে, অন্য পেজে আমি স্লাইডারটা দেখাবো না। এই যে ছোট ছোট ইস্যুগুলো আসছে, এই ইস্যুগুলোকে আমাদের হ্যান্ডেল করতে পারতে হবে, কারণ আমি সব পেজে সব কোড রাখবো না। সব পেজে যদি সব কোড দিতে যাই, রিপিট করছি, সব পেজে যদি আমরা সব কোড দিতে চাই, তাহলে কিন্তু আমার কোডের পরিমাণটা 1 বেড়ে যাবে, লোডিং টাইমটা 2 হচ্ছে লোডিং টাইমটা বেড়ে যাবে, 3 হচ্ছে এটা আনম্যানেজেবল হয়ে যাবে। আমার স্লাইডারে একটা জায়গায় চেঞ্জ করা দরকার। আমি যদি আমার 100টা পেজ আছে, 100টা পেজেই স্লাইডার রাখি, তাহলে 100 জায়গায় চেঞ্জ করতে হবে, বোঝা যাচ্ছে? আর যদি এক জায়গায় রেখে বাকি জায়গাগুলো ইউজ করি, তাহলে এক জায়গায় চেঞ্জ করলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে বা সব জায়গায় চেঞ্জ হবে, কারণ ওই ফাইলটাই বারবার ইউজ হচ্ছে। মাস্টার বলতে বোঝায় মূল ফাইল, মেইন পেজ। রিপিট করছি, মাস্টার বলতে বোঝায় মূল ফাইল বা মেইন পেজ, হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম কোডগুলো থাকবে। আমরা যখন সাইট ভিজিট করি, আমরা হয়তো এটা খেয়াল করি যে এই অংশটাতে তেমন কোনো চেঞ্জ আসে না, টপ অফ দ্য পেজ, রাইট? যদি কোনো সাইড বার থাকে, সেই সাইড বারও অ্যাজ ইট ইজ থাকে, ফুটার গুলো অ্যাজ ইট ইজ থাকে। চেঞ্জ হয় কোথায়? কন্টেন্ট জোন বা কন্টেন্ট এরিয়া। তো ওই জায়গাগুলোই যদি চেঞ্জ হয়, তাহলে আমি বারবার একই কোড অন্যান্য পেজগুলোতে ইউজ করার তো কোনো মানে হয় না। ফ্রেমওয়ার্কে প্রসেস আছে মাস্টারিং করার। আমরা কিভাবে একটা সাইট মাস্টারিং করতে হয় সেটা দেখার চেষ্টা করব আজকে ফার্স্ট। এর জন্য আমি প্রাথমিকভাবে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই মাঝের যে জায়গাটুকু, এই যে কোডের জায়গাটুকু দেখতে পাচ্ছেন, যে ফিচার্স আইটেমস, এই যে টি শার্ট, ব্লেজার বা আদার্স যেগুলো রয়েছে, এই পোর্শনটাকে আমি পরেই রাখলাম।
এইটুকু ছাড়া আবার এই যে রিকমেন্ডেড আইটেমস এইটুকু অ্যাজ ইট ইজ থাকবে। এই যে মাঝের পোর্শনটুকু, এই মাঝের পোর্শনটুকু এই ফিচার্স আইটেমের এই পোর্শনটুকুকে, ঠিক আছে শোনেন রিপন, তো ফিচার্স আইটেম এই জায়গাটা আমাদের নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে আমি যেটা করব, প্রথমে এই অংশটুকুকে কেটে নিব, কাট করে ফেলবো এখান থেকে, এবং এই পোর্শনের কোডটুকু দিয়ে আমি আলাদা একটা পেজ বানাবো, ছোট্ট একটা পেজ, রাইট? এবং ওই পেজটাকে আবার আমি এখানে লোড করব। মনে করেন এখানে আমি ভেরিয়েবল দিয়েছি, একটা ভেরিয়েবল এ। আমি যখন কন্ট্রোলার থেকে এই পেজে আসি, কন্ট্রোলার থেকে আসি না, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন থেকে আমরা আসি, ওই সময় আমি এ ভেরিয়েবলের মধ্যে মুস্তাফাকে দিয়ে দিলাম, তাহলে মুস্তাফা এখানে দেখা যাবে, রাইট? আবার আমি ভিন্ন একটা ফাংশনে ওই এ ভেরিয়েবলের মধ্যে আমি সীমান্তকে দিয়ে দিলাম, তখন সীমান্তকে দেখা যাবে, কারণ এই জায়গাটা যখন ভেরিয়েবলাইজ তখন যে কাউকে এখানে বসানো যাবে, রাইট? তখন আমার যদি 100টা লিঙ্ক পেজ থাকে, ক্লিক করি, এখন কন্টেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা ভেরিয়েবলের ভ্যালু, বোঝা যাচ্ছে? যেটা করা সম্ভব, আমরা করছি, একটু দেখেন। ফার্স্টে আমি আমার প্রজেক্টের যে মাস্টার পেজটা আছে, কোথায় সেটা, অ্যাপ্লিকেশন ভিউজ মাস্টার। এখানকার ওই পার্টিকুলার লোকেশনটুকু, এই যে ফিচার্স আইটেম, এখান থেকে কোন পর্যন্ত আমরা নিব একটু খেয়াল করেন। ফিচার্স আইটেমের এই যে টি শার্ট, ব্লেজার, সানগ্লাসেস, কিডস, পোলো টি শার্ট, পোলো শার্ট, এই অংশটুকু আমরা একটু নেওয়ার চেষ্টা করব। এই যে ফিচার্স আইটেম, এই যে প্যাডিং রাইট, ফিচার্স আইটেমের একটা ডিভ আছে, একটু দেখেন এই ফিচার্স আইটেম ওপেন হয়েছে, ফিচার্স আইটেম ক্লোজ হয়েছে, খেয়াল করেছেন? সবাই একটু খেয়াল করেন ভালো করে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটা একটা টেমপ্লেট, যেটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট, আর এই বুটস্ট্র্যাপ টেমপ্লেটের আমি যখন আমরা HTML CSS সেভাবে শেখাই নাই, আপনাদের কিন্তু ডিজাইন টেমপ্লেটের উপরে কাজ করতে হবে। এরকম একটা ডিজাইন টেমপ্লেট আপনাকে দিয়ে দেবে ক্লায়েন্ট অথবা কোম্পানি, আপনি কাজ করেন, রাইট? আমাদের জানতে বুঝতে হবে যে কিভাবে স্লাইসিং হচ্ছে, কাট করা হচ্ছে, জায়গাগুলো বোঝার চেষ্টা করতে হবে। সো আমি কি দিয়ে সার্চ দিলাম একটু খেয়াল করেন। আমি বললাম ফিচার্স আইটেম, এখান থেকে শুরু করে আমি ফিচার্স আইটেম থেকে শুরু করে আমি এই পর্যন্ত কাট করে নিতে চাচ্ছি এই অংশটুকুকে। তো এই অংশটুকুর কোড কোথায় আছে সেটা আমাদের মাস্টার পেজের মধ্যে গিয়ে সার্চ করতে হবে। আমি সার্চ দিয়ে ফিচার্স আইটেমকে পেলাম। সেই ফিচার্স আইটেমটা ডেফিনেটলি কোনো একটা ডিভের আন্ডারে আছে, উপরে ডিভটা দেখে দেখেন ফিচার্স আইটেম কমেন্ট আউট করা আছে, তার মানে এখান থেকে শুরু হয়েছে। এই মাইনাসে প্রেস করলে এটা ফিচার আইটেম শেষ হয়েছে, বুঝতে পেরেছেন? সো এই পোর্শনের কোডটুকু যদি আমি কপি করি, বুঝতে পেরেছি? এই অংশের কোডটুকু যদি আমি কপি করি, এই মাঝের জায়গাটা বা এই অংশের কোডটুকু যদি আমি কাট করি,
লেটস চেক। চলে গেছে না? এই যেখানে ডটেড লাইন বসে গেছে, খেয়াল করেছেন? ওই কোডটুকু কিন্তু এখানে নেই, আছে? ওই কোডটুকু এখানে নেই। এখন আমার টার্গেটটা কি? যেটাকে আমি কাট করলাম, এই জায়গায় একটা ভেরিয়েবল বসাবো। মেইন কন্টেন্ট। দেখেন, আমি ওখানে একটা ভেরিয়েবল বসিয়ে দিয়েছি, এখানে একটা এরর আসার কথা, এররটা এসেছে, বলছে কি মেইন কন্টেন্ট আনডিফাইন্ড ভেরিয়েবল। যেহেতু ভেরিয়েবলে কোনো ভ্যালু নেই, ডিফাইনও করি নাই, এরর এসেছে, রাইট? বাট এরর ফিক্স করারও ওয়ে আছে আমাদের হাতে। এরর ফিক্স করার জন্য আমরা যেটা করব, আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল? welcome.php। ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে এই জায়গাটাতে আমাদের এখন কাজ করতে হবে। আমাদের যে মাস্টার পেজটা আছে, মাস্টার পেজের ভেতরে একটা ভ্যালু পাস করতে, আমি ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এটা তো একটা অ্যারে, আমরা এর আগে শিখেছি। এবার ডাটা অ্যারের একটা ইন্ডেক্স আমি বলছি মেইন কন্টেন্ট। এটা যে কোনো নাম হতে পারে, রাইট? বাট এটা এভাবে লেখার মূল কারণ হচ্ছে আমি মাস্টার পেজে একটা ভেরিয়েবল দিয়েছি যার নাম কি মেইন কন্টেন্ট। তো ওয়েলকামের মধ্যে আমি মেইন কন্টেন্ট একটা ভেরিয়েবল দিয়েছি এবং ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করছি, খেয়াল করেন। এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিলাম। এই অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবল না? এখন আমি ভিউ ফাংশনের কাজে যাব। ভিউ ফাংশন মূলত তিনটা প্যারামিটার নেয়, আমরা আপাতত একটা দেখেছি। ফার্স্ট প্যারামিটারটা কি? পেজের নাম, স্ট্রিং, তাই কি না? ফার্স্ট প্যারামিটার পেজের নাম, স্ট্রিং। সেকেন্ড প্যারামিটার অ্যারে, আমাদের অ্যারেটার নাম কি? ডাটা। বেসিক্যালি সেকেন্ড প্যারামিটার কিন্তু ডাটা না, এটা যে কোনো নাম হতে পারে, এটা একটা অ্যারে হবে, রাইট? আর থার্ড প্যারামিটারটা হচ্ছে ট্রু, বুলিয়ান, বাট এখানে ট্রু পাস করা প্রয়োজন পড়ে না, রাইট? আচ্ছা, এখন আমি যখন ডাটা অ্যারেটা পাস করেছি, লাস্ট ভার্সন পর্যন্ত 3.0.3 বা 4 ওখান পর্যন্ত লাগে নাই। এখন 3.1 এ লাগে কিনা সেটা আমরা টেস্ট করব। আমি ডাটা অ্যারে যখন দিলাম, ডাটা অ্যারের মধ্যে কি আছে? আমার একটা ইন্ডেক্স আছে যার নাম কি মেইন কন্টেন্ট। সো ডাটা অ্যারে মাস্টার নামে পেজের ভেতরে চলে আসবে। ডাটা অ্যারে মাস্টার নামে পেজের মধ্যে আসছে। সো ডাটা অ্যারেটা মাস্টার পেজে যখন আসলো, তার ভেতরে ভ্যালু কিভাবে পাস হবে? অ্যারের যে ইন্ডেক্স গুলো থাকবে না, প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা করে ভেরিয়েবল হয়ে যাবে। তার মানে মেইন কন্টেন্ট নামে যে ইন্ডেক্স ছিল সেটা এখন কি হয়েছে? মেইন কন্টেন্ট নামে ভেরিয়েবল। ওই অ্যারের যত ইন্ডেক্স থাকবে সব ইন্ডেক্সে কি হয়ে যাবে? ভেরিয়েবল হয়ে যাবে। মানে অ্যারেতে আমি একাধিক ভ্যালু রাখতে পারি, রাইট? মেইন কন্টেন্টে যা রেখেছিলাম সেটা এখন এখানে দেখা যাবে। লেটস চেক। উপরে দেখা যাচ্ছে যে 10,000 চলে আসে। এখন কথা হচ্ছে যে আমি যখন এখানে নাম্বার দিতে পারি, এখানে আমি চাইলে কি করতে পারি? পুরো ওই যে কোডটা নিয়ে কাজ করছিলাম না, সেই কোডটা নিয়েও কাজ করতে পারি। সো আমি আমার ভিউ এর মধ্যে একটা ফোল্ডার করছি, ফোল্ডারের নাম দিচ্ছি পেজেস। পেজেস এর মধ্যে আমি একটা ফাইল বানাচ্ছি যার নাম বানাচ্ছি হোম কন্টেন্ট। এর ভেতরে আমি কোডটা পেস্ট করে দিচ্ছি। ওই যে যেটা কাট করেছিলাম, মনে আছে? হ্যাঁ, এই পেজটা যখন আমি বানালাম, এই পেজটার কোড যদি আমি কোনোভাবে
কোনোভাবে এখানে দিয়ে দিতে পারি, তাহলে সেটাই সেখানে বসবে। আমি একটা পেজের ভেতরে কোডটা রাখলাম, এখন যদি আমি কোনো সিস্টেম করে ওই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি, ভেরিয়েবল কত ভ্যালু ধারণ করতে পারে এটা কোনো ধারণা আছে আপনাদের? সারা বিশ্বের যদি কোনো যত নাম্বার আছে সব নাম্বার যদি ইকুয়ালের পরে দিয়ে দেওয়া হয়, ওই ভ্যালুটাও ভেরিয়েবল ধারণ করতে পারে। অসংখ্য। হ্যাঁ, আমি পেজটার নাম দিলেই শুধু হবে না, পেজের নাম লোড করার জন্য আরেকটু টেকনিক আছে, 3টা প্যারামিটার পাস করতে হয়। এরকম দিতে হয়, দিস লোড ভিউ। প্রথমে পেজের নাম, পেজ কোথায় আছে? পেজেস ফোল্ডারে। যদি ভিউ এর মধ্যে থাকতো সরাসরি পেজের নাম লিখতে হয়, যেহেতু ভিউ এ নেই, কোথায় আছে? পেজেস ফোল্ডারে। সো পেজেস ফোল্ডার স্ল্যাশ দিয়ে তারপরে পেজের নাম, পেজের নাম কি? হোম আন্ডারস্কোর কন্টেন্ট। এরপরে যা দেবে সেটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার, তারপরে যা দেবে সেটা হচ্ছে কি? ট্রু। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ট্রু মানে কি? সেকেন্ড প্যারামিটার এই জায়গাটা হচ্ছে অ্যারের, আমার হাতে তো কোনো এখানে মানে হোম কন্টেন্টে দেওয়ার মতো তো কোনো অ্যারে নেই, আছে? যেহেতু নেই আমি ব্ল্যাঙ্ক রাখছি। আর থার্ড প্যারামিটার ট্রু দেওয়ার অর্থ হচ্ছে এই পেজের কোডগুলো আমাদের ব্রাউজারে চলে আসবে না, এই পেজের কোডগুলো রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হয়ে কোথায় বসে যাবে? মেইন কন্টেন্ট ভেরিয়েবলে। ক্লিয়ার? ওকে, ট্রুটা অত্যন্ত জরুরি। তো যখন আমি মেইন কন্টেন্টে নিয়ে আসলাম, মেইন কন্টেন্ট থেকে ডাটাতে পাস হলো, এইবার যদি আমরা চেক করি তাহলে এখানে আমাদের আগের পেজটা চলে আসবে। খেয়াল করেছেন? আসে না? কনফিউজড? সবাই ঠিকই ভাবে বসে আছে, বুঝি নাই কিছু। তো এখন এটা দিয়ে করি, যতটুকু দেখালাম ততটুকু সেরে ফেলি সবাই। পেরেছেন? কে কে করতে পেরেছেন বলেন, হাত উঠান। একজন। কেউ করে নাই? কেউ করেন নাই? হাত তুলছেন না কেন? কে কে করেছে? মুছে দিয়েছেন? আচ্ছা, এগুলো করতে পারতে হবে, নাহলে তো আগামী কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু সবাই খেয়াল করি, আমরা ভিন্ন একটা পেজ, মনে করেন যে আমি এই যে এই জায়গায় প্রেস করব, ই শপারে প্রেস করব, আমার এই পেজই আসবে। হোমে প্রেস করব, আমার এই পেজই আসবে। এটা যদি করতে চাই, আমরা নরমালি হাইপারলিংক রেফারেন্স যখন যেটা দেখেছিলাম, ওই হাইপারলিংক রেফারেন্সের শুধু ফাইলের নাম দিয়ে দিলেই হতো, এখন আর সেটা হবে না। আমরা কি করেছি, এই স্টেপের মধ্যে ফাইলের নাম দিয়েছি না, দেন ক্লিক করলে ওই পেজে চলে গেছে। এখন কিন্তু ওই কাজটা করলে আর হবে না, আমাকে প্রসেস অনুযায়ী যেতে হবে, কারণ প্রতিটা পেজ লোড হয় কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে। হোম পেজটা লোড হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোলারের, সরি ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে। আমাকে সেভাবে লিখতে হবে। আমাদের যে মাস্টার পেজ আছে, একটু খেয়াল করেন, মাস্টার পেজে যে ইমেজটা আছে ই শপার, এই যে লোগো, একটু খেয়াল করেন, দিস ওয়ান মোস্ট প্রবাবলি এটাই লোগো, আমি মুছে দিয়েছি। দেখেন এই ই শপারের ইমেজটা আসবে না, খেয়াল করেছেন? ওইটাই। তার মানে এর রেফারেন্সে, এই স্টেপের রেফারেন্সে যদি আমি মাস্টার ডট পিএসপি লিখি, কাজ করবে? মাস্টার ডট পিএসপি লিখলে কি কাজ করবে? লেটস চেক কাজ করে কিনা। বাট এটা র প্রসেস হলে করার কথা ছিল, র কোড হলে কি করার কথা ছিল না? করার কথা ছিল। বাট এটা র কোড না, এটা ফ্রেমওয়ার্কের কোড। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক অলওয়েজ রুলস মেনে চলে। আপনি যখনই একটা পেজ লোড করবেন, আপনাকে কন্ট্রোলারে যেতে হবে, কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে আসতে হবে। এর জন্য এভাবে লিখতে হবে, পিএসপি ইকো বেস ইউআরএল,
দেন কন্ট্রোলারের নাম কি? যেহেতু ইন্ডেক্স ফাংশনের নাম, এটা লেখার প্রয়োজন পড়ে না, বাট লিখলেও কোনো সমস্যা নেই। ইন্ডেক্স কি অটো রান করে না? যদি ভিন্ন নামে কোনো ফাংশন থাকে সেটা অবশ্যই লিখতে হবে, বাট ইন্ডেক্স নামটা যেহেতু হোম পেজ লোড করছে ইন্ডেক্স দিয়ে, সো ইন্ডেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার দিলেও কোনো এরর আসবে না। লেটস চেক যে এখন কি হয়, এখনো কাজ করে কিনা। ক্লিক করছে, স্টিল কাজ করছে না, অবজেক্ট নট ফাউন্ড বলছে। এটা আনার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দিস index.php দিতে হয়, মাঝখানে বেস ইউআরএল এর পরে index.php, এই যে জায়গাটা বেস ইউআরএল বলতে বোঝায় এই লোকেশন, প্রজেক্টের এই জায়গাটাকে বোঝায়। সো ফ্রেমওয়ার্কে ঢোকার মূল মাধ্যম হচ্ছে দিস। এটা ফার্স্ট রান করে, তারপরে চলে যায় কোথায়? কনফিগে। কনফিগ থেকে অটোলোড, কনফিগ, ডেটাবেস, রাউটস থেকে চলে যায় কোথায়? কন্ট্রোলার থেকে আমার পেজ। তো ইন্ডেক্সকে মেনশন না করলে আমি কখনোই সেখানে পৌঁছতে পারবো না। সো রুট হচ্ছে কি? বেস ইউআরএল। আমি যখনই লিখছি দিস বেস ইউআরএল আমরা কি দিয়েছিলাম না, মনে আছে গতদিন? কনফিগের মধ্যে একটা বেস ইউআরএল দিয়েছিলাম, লোকাল হোস্ট, দেন প্রজেক্ট নেম, এইচটিটিপি সহ। তার মানে এখানে বসে যাবে কি সেটা। আর এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, কার? ফ্রেমওয়ার্কের। আর এই বিল্ট ইন ফাংশনটা কোথায় আছে? ইউআরএল নামে হেল্পারের মধ্যে। আমরা ইউআরএল হেল্পারটা লোড করেছিলাম না, মনে আছে? অটোলোডে। এই কারণেই যে বেস ইউআরএল ফাংশনটা আমাদের 1000 টাইমস কল করতে হবে, প্রতিবার কল করতে হবে। প্রতিবার কি আমি লাইব্রেরি লোড করব? প্রতিবার কি রিকল করব? রাইট? সো এই কারণেই বলছি ওই যে মোবাইল না থাকলে চলে না, যেমন ঠিক তেমন। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সাথে নিয়ে নিয়েছি। সো ইন্ডেক্স দেওয়াতে এখন ব্যাক করবে, আমাদের পেজটা লোড হবে। আসছে না? আসছে তো? ইউআরএল এ ইন্ডেক্সও আসছে, ওয়েলকাম ইন্ডেক্সও আসছে, বাট ঘটনা ঘটেছে কি? সিএসএস টিএসএস আর কিচ্ছু পায় নাই, রাইট? এটা পাওয়াইতে হলে এখন সব জায়গায় বেস ইউআরএল ধরাতে হবে, রুট অ্যাবসলিউট পাথ দিয়ে দিতে হবে। আমরা তো গতকাল শুধু ডামি বসিয়ে দিয়েছিলাম এবং দেওয়ার সাথে সাথে হয়ে গেছে, বা কত সুন্দর, অটো হয়ে গেল, এত টেমপ্লেটের এত সবকিছু পেয়ে গেল চট করে। যখন রিয়েল ওয়ার্ল্ডে আসছি তখন আস্তে আস্তে করে এটাকে সলিড অবস্থায় নিয়ে যেতে হবে আমাদের। তো আমাদের সিএসএস এর কানেকশন, জাভাস্ক্রিপ্ট এর কানেকশনের সামনে বেস ইউআরএলটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? যত জায়গায় সিএসএস কানেক্ট হয়েছে এই জায়গাগুলোতে কি বসিয়ে দিব আমরা? বেস ইউআরএল। সো আমি এটাকে কপি করছি, রিপ্লেস করব। অ্যাকচুয়ালি এই অংশটা রিপ্লেস হবে কি দিয়ে? PHP echo base URL, ঠিক আছে? দেন এই অংশটা বেস ইউআরএল এর পরে অ্যাসেট সাইট সিএসএস। বুঝতে পেরেছেন? আচ্ছা, রিপ্লেস অল হয়েছে। তার মানে সবার সামনে বেস ইউআরএল বসে গেছে। সেটাই তো বলছি, এর আগেই তো ওটাই আমি বলে আসলাম, তাই না? যে বেস ইউআরএল বলতে এই লোকেশনকে বোঝায়, এই জায়গাটা। আর এই জায়গাটা মানে কি? আমরা ওই যে কনফিগের মধ্যে ইউআরএল দিয়েছিলাম না, http://localhost/project name, মনে আছে? যদি মনে না থাকে দেখাচ্ছি। বেস ইউআরএলটা হচ্ছে কনফিগের মধ্যে বেস ইউআরএল কল করলে এইটা পাওয়া যাবে। এটাই কি রুট না? আচ্ছা, এখন আমার এটা গেল, হয়েছে। এই যে অ্যাসেট সাইট জেস, এটা আছে।
ঠিক আছে, অ্যাসেট সাইট জেএস চলে আসে এবং এটা নিচ পর্যন্ত রিপ্লেস হয়েছে। অ্যাসেট সাইট ইমেজ, যত জায়গায় ইমেজ আছে রিপ্লেস, কত জায়গায় রিপ্লেস হয়েছে? 44 লোকেশন। সেভ, লোড, স্প্যাক, সবকিছু আবার পারফেক্টলি চলে আসে। এখন আমি ক্লিক করছি, আমি আমার পাতে যাচ্ছি। রাইট, বোঝা গেল যে এভাবে আমরা কি করলাম। মূল টাস্কটা হলো বা কাজটা হলো, আমি যখন আমার মাস্টারে হিট করেছি, আমার লোগোতে হিট করেছি, আমি ওই পেজেই যাব। সো ফার্স্টে বেস ইউআরএলে যাব, তারপর index.php মাঝে থাকবে, সে আমাকে পাঠাবে ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে। ঠিক আছে না, এবারকার টার্গেটটা কি, আমি যাচ্ছি যে অ্যাকাউন্টে প্রেস করব, আমি এই জায়গাটাতে জাস্ট আমি লিখে দেখাবো যে অ্যাকাউন্ট, রাইট, এখানে লিখা দেখাবো কি অ্যাকাউন্ট পেজ, রাইট, জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে এই ভ্যালুটাও আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু ইমেজ নেই, ইমেজ গুলো নেই, কারণ আছে, এই পেজের ইমেজ গুলো তো আর এই পেজের মধ্যে নেই। কোন পেজে আছে? হোম কন্টেন্টের মধ্যে আছে। সো এই হোম কন্টেন্টের এটাকেও আমাকে কি করে নিতে হবে? রিপ্লেস করে নিতে হবে না? আর জায়গায় ওটা ঠিক করবো আমরা। এই যে ঠিক আছে, চলে আসছে। এবার আমি চাচ্ছি যে অ্যাকাউন্টে প্রেস করব এবং আমার এই জায়গায় এই পেজটা দেখাবে না, আমি শুধু বলবো অ্যাকাউন্ট পেজ। যখন আমাদের অ্যাকাউন্ট পেজ তৈরি হবে তখন অ্যাকাউন্ট পেজটা এখানে বসিয়ে দিতে পারবো। তো আমি অ্যাকাউন্ট পেজটা আগে, অ্যাকাউন্ট যে লিঙ্কটা সেটাতে আগে যাই। অ্যাকাউন্ট লিঙ্কটা কোথায় আছে? মাস্টারের মধ্যে না? এই যে অ্যাকাউন্ট, রেফারেন্সে ক্লিক করলে কি হবে? PHP ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি? index.php/welcome/। ইন্ডেক্স তো শুধু হোমের জন্য, সব সময় তো আর ইন্ডেক্স না। আমি যখন অ্যাকাউন্টে যাব তখন আমার অ্যাকাউন্ট ফাংশনের মাধ্যমে আমি অ্যাকাউন্ট পেজ লোড করব, রাইট। সো প্রতিটা পেজ লোড করার জন্য প্রত্যেকবার একটা একটা করে ফাংশন আমাকে লিখতে হবে। সো আমি এই অ্যাকাউন্ট ফাংশনটা, এটা বেসিক্যালি ফাংশন নেম। সো মনে রাখবেন, প্রথমটা বেস ইউআরএল, দেন ইন্ডেক্স, এটা যদিও আমরা রিমুভ করব অল্প দিনের মধ্যেই বা আজকে কালকের মধ্যেই, দেন কন্ট্রোলার নেম, দেন এটা কি কন্ট্রোলারের ফাংশন নেম। সো আমাদের ওয়েলকাম কন্ট্রোলারে আরেকটা ফাংশন বানাতে হবে অ্যাকাউন্ট নামে, এটা কি হবে? পাবলিক ফাংশন অ্যাকাউন্ট। হ্যালো, রাইট, না কল করা তো আমি কল করেইছি, এটাই তো কলিং, রাইট। আমি ফাংশনকে কল করছি কি, আমি যখন লিংকে প্রেস করছি অ্যাকাউন্টের উপরে তখন এই লিংকে যাবে বেস ইউআরএল ইন্ডেক্স ওয়েলকাম কন্ট্রোলারের অ্যাকাউন্ট ফাংশন। বিষয়টা বোঝা যাচ্ছে? ওয়েলকাম কন্ট্রোলারের অ্যাকাউন্ট ফাংশনে আমি যেতে চাচ্ছি।
এখন আমি যদি আমার অ্যাকাউন্ট ফাংশনে যাই, অ্যাকাউন্ট ফাংশনটা কোথায় আছে? ওয়েলকাম কন্ট্রোলারের অ্যাকাউন্ট ফাংশন, ওখানে প্রেস করছি, আমি এখানে আসলাম। এরপর আমাকে কি করতে হবে? প্রথমে একটা অ্যারে, তারপর ডাটা অ্যারের ওই যে ইন্ডেক্সটার নাম কি? মেইন কন্টেন্ট। এর মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি? আমার ওই পেজটা, তাই না? আমাদের যে পেজটা আছে, আমাদের পেজটা আমি পেজেস এর ভেতরে একটা পেজ করব অ্যাকাউন্ট নামে। অ্যাকাউন্ট নামে আমি একটা পেজ করছি। এই পেজের মধ্যে আমি জাস্ট এই হেডার টু ট্যাগ ইউজ করেছি এবং আমি অ্যালাইন সেন্টারের মধ্যে লিখছি ইন অ্যাকাউন্ট পেজ। ঠিক আছে, জাস্ট এতটুকু লিখে রাখলাম যাতে বোঝা যায় যে ক্লিক করলে আমি অ্যাকাউন্ট পেজে এসেছি। নাও এখন এই পেজটাকে যদি আমি এখান থেকে লোড দিতে চাই, কি করব? দিস লোড ভিউ, ভিউর মধ্যে কি লিখবো? পেজে স্ল্যাশ দেন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কমা দিয়ে কোলন, মানে কোলন বলবো না, কোড, তারপরে লিখবো কি? ট্রু। এটা রিটার্নের জন্য। না, এরপরে লিখতে হবে কি? ডাটা, এটা লিখতে হবে না, দিস লোড ভিউ। ভিউ করবে কাকে? মাস্টার পেজকে, মাস্টারকে। মাস্টারের সাথে আমি পাস করব কাকে? ডাটাকে, কারণ ডাটার মধ্যে আমার মেইন কন্টেন্ট আছে। লেটস ট্রাই। সাইটে ফ্ল্যাশ দিয়ে দেওয়ার পর আছে, এটা তো অনেক সময় লাগছে, তাই না? তোমার প্রায় 1 বছর মতো কাজও তো অনেক করে লিখেছি। করতে হচ্ছে অনেক, অ্যাকশন স্ক্রিপ্টের কোড লিখতে হচ্ছে। দেখেন মাস্টার এন্ড ডেটা। তো এখন হোমে যখন যাচ্ছি, তো ওটা আমার হোম পেজ আসছে। আমি যখন অ্যাকাউন্টে যাচ্ছি, তখন আমার এই জায়গায় এই যে ইন অ্যাকাউন্ট পেজ, ওই পেজটা ওই অংশটুকু নেই, আমার এখানে ডিসপ্লে করছে কি? ইন অ্যাকাউন্ট পেজ। যদি আমি অ্যাকাউন্ট পেজের ভিতরে কোড লিখি অ্যাকাউন্টের ফর্ম টর্ম তৈরি করার জন্য, সেটা এখানে এসে ডিসপ্লে করবে। যেটা বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস আমি যেটা করব, যে এখন আমি বলবো যে না, আমার এই অ্যাকাউন্ট পেজে যখন আমি আসব, তখন আমার এই ইমেজ স্লাইডারটা থাকবে না। না, আমার হোম পেজে থাকবে, হোম পেজে স্লাইডার থাকবে, বাট আমার অ্যাকাউন্ট পেজে স্লাইডার থাকবে না। আমি অ্যাকাউন্ট পেজের স্লাইডারটা দেখতে চাচ্ছি না। আপনি যত সাইডেই যান, দেখবেন যেন হোম পেজেই মেইনলি স্লাইডারটা থাকে, অন্যান্য পেজগুলোতে স্লাইডার দেখা যায় না। বা আমি শুধু স্লাইডারের জন্য বলছি না, আমি যে কোনো অংশকে প্রোগ্রামিং করে অন অফ করে রাখতে পারি, ওই স্টেটটা আমি শেখাতে চাচ্ছি, যে কিভাবে এই কাজটা করা যায়, কোঅর্ডিনেটরের মধ্যে এই কাজটা কিভাবে করা যায়। আমি চাচ্ছি এই পেজে গেলে এটাকে ডিসপ্লে করাবো, ওইটাকে ডিসপ্লে করাবো না, আমি এ কে ডিসপ্লে করাবো, বি ডিসপ্লে করাবো না, সি কে ডিসপ্লে করাবো, এম কে ডিসপ্লে করাবো না। আমার ইচ্ছে, আমার ক্লায়েন্ট যেভাবে বলে দেয় সেভাবেই সেই কাজটুকু এক্সিকিউট হবে, রাইট? থাকবে বাট ডিসপ্লে হবে না। তো এই কাজটা করার জন্য আমাকে আগে প্রথমে অ্যাটেম্প করতে হবে যে কোন অংশটুকু স্লাইডারের জন্য কাজ করছে। তো স্লাইডারের অংশটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে তো স্যার আমরা ভাগ করে যে পেজে লোড করব সেই পেজে থেকে লোড করে দেব। সাইডটা আলাদা করলাম, সাইডবারটা আলাদা করলাম, ওই অ্যাকাউন্টে যদি সাইডবারটা লাগে তাহলে সাইডবারটা লোড করব। না, একটু দেখেন, এটা না করে যে সেকশন কি একটা স্লাইডার আছে না,
এই অংশটুকু এতটুকু হচ্ছে আমার স্লাইডার। সো এই অংশটুকুর উপরে আমি লজিক ইমপ্লিমেন্ট করব, মানে আরো সহজে। আপনি যা বলছেন ওভাবেও করা যায়, কেটে কেটে স্লাইস করে করে এখানে পুশ করা, বাট আমি এখানে একটা লজিক ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি যে ইফ, মানে এটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখলাম এবং বললাম যে ইসেট ডলার স্লাইডার। যদি স্লাইডারে কোনো ভ্যালু থাকে তাহলে এই স্লাইডারের অংশটুকু ডিসপ্লে হবে, আদারওয়াইজ স্লাইডারের অংশটুকু ডিসপ্লে হবে না। কারণ আমি ভ্যালুটা আমি হোম পেজে ভ্যালু দিয়ে দিব আর অ্যাকাউন্ট পেজে ভ্যালু দিব না। যখন যে পেজে দরকার তখন সে পেজ থেকে সেটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে সিম্পল লজিক, যত সহজে করা যায়। আমি ডাটার মধ্যে একটা ইন্ডেক্স বলছি স্লাইডার ইকুয়াল আমি বলছি ট্রু, রাইট? ট্রু মানে কি ভ্যালিড দেখাবে, আর যদি আমি কিছু না দেই তার মানে কি ব্ল্যাঙ্ক দেখাবে না। আমি এখানে স্লাইডার নামে কোনো ইন্ডেক্সই রাখি নাই, তার মানে ভেরিয়েবলে কোনো ভ্যালুই পাবে না, দেখাবেও না। লেটস চেক। স্লাইডার দেখাচ্ছে, অ্যাকাউন্টস স্লাইডার নেই, কোডে তো আছে, বাট আমি যখন অ্যাকাউন্ট পেজে আসি তখন স্লাইডারটা দেখা যাচ্ছে না। কিন্তু স্লাইডারের বেলায় কি আমি এই মেনুটাও কি আমার ইচ্ছে মতো ডিসপ্লে করাতে পারি, আমার সাইড বার আমি ইচ্ছে মতো আমি প্রোগ্রাম করতে পারি, আমার এই ভেতরের এই জায়গাটুকু সেটাকেও আমি আমার ইচ্ছে মতো নিতে পারি, রাইট? আমি যদি বলি যে এই পোর্শনটা, তারপরে যদি বলি যে রেকমেন্ডেড আইটেমসটা, এটাও এগুলো শুধু হোম পেজের জন্যই ডিসপ্লে করবে, বাট অন্য পেজগুলোতে এগুলো ডিসপ্লে করবে না। ট্যাব বার অথবা রেকমেন্ডেড আইটেমস ফর এক্সাম্পল, এগুলো এই পেজে মানে হোম পেজে ডিসপ্লে করবে, অন্য পেজে ডিসপ্লে করবে না, সেটাও তো আমরা করতে পারি, পারি না? সেম লজিক। সো আমি সেটাও দিতে পারি, যে কোনো ভ্যালু দিলেই ট্রু হবে, আবার ট্রু দেওয়াটাই শ্রেয়, বেটার, রাইট? সো আমরা এতক্ষণ যা করছিলাম বা যতটুকু করলাম আবার প্র্যাকটিস টাইম দিচ্ছি, সেটা করতে হবে। কোঅর্ডিনেটর লারাভেল বেসিক্যালি দুইটাই ফ্রেমওয়ার্ক, বাট এদের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে কোঅর্ডিনেটর এমভিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে, লারাভেল শুধু ভিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে, ওর ভেতরে এম নেই। হ্যাঁ, ভিসি। কোঅর্ডিনেটর এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার, আর লারাভেল ভিসি মডেল ফলো করে, ভিউ আর কন্ট্রোলার, সেখানে মডেল নাই। পার্থক্য হচ্ছে কোঅর্ডিনেটর স্টেবল এবং ফাস্টার। স্টেবল, ফাস্টার এবং ওল্ডার, পুরনো, অনেক পুরনো কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর এসেছে 2005 সালের শেষে, 10 বছর, আর লারাভেল আসছে 14-তে, 2-2.5 বছর হয়েছে বয়স কত, বুঝতে পেরেছেন? এখন লেটেস্ট যেগুলো আসে সকল টেকনোলজি তো স্মার্ট, তাই না? আমি যদি বলি যে 1 বছর আগে স্যামসাং এর যে স্মার্টফোন ছিল, ডেফিনেটলি 1 বছর পর সেটা চেঞ্জ হয়েছে। ঠিক তেমন যে লারাভেল নতুন, সো স্মার্ট, বাট যারা পুরনো তারাও কিন্তু নিজেদের আস্তে আস্তে করে স্মার্ট করে নেয়, স্টেবল আছে। সো পার্থক্য ঠিক ওই জায়গাতে, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, সুমন বলেন। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে ক্লাস, শুক্রবার সকাল 9টায়। আপনারা পরে যান। না, শুক্রবারই যান, সেকেন্ড হাফে যান। ক্লাস করে ক্লাস করে একসাথে চলে যান, ওইটাই সবচেয়ে ভালো হবে। একটা গ্যাদারিং হবে, গ্রুপ হবে, তারপরে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আপনারা একসাথে যান, একসাথে বেটার হবে। ওকে ওকে।
লারাভেলের ডকুমেন্টেশনের সাইটে কি লারাভেলের সব কিছু পাওয়া যায়? তাই তো, ওটাই তো বেস্ট। ওদের সব সব আচ্ছা, আমরা যা দেখছিলাম যে পেজের কেটে ফেলার যে ইস্যুটা, মাস্টারিং এর যে কনসেপ্টটা, সেটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিব আর কি, ছোট্ট কাজ বাট খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা, এই যে আমাদের ইউআরএল এর মাঝখানে ইন্ডেক্স, এটা থাকাটা স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, এটা এসইও ফ্রেন্ডলি করে না সাইটকে, ইউআরএল এসইও ফ্রেন্ডলি হয় না। তো সাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য ইউআরএল এর মাঝখান থেকে এই অংশটাকে রিমুভ করা হয়, যেন ইউআরএল এর মাঝখানে এটা থাকতে না পারে। তো এটা না থাকলে তো পেজ নট ফাউন্ড হয়ে যায়। তার দায়িত্ব তো একজনকে দিতে হয়, তাই না? সেই দায়িত্বটা নিতে পারার মতো ক্যাপাবিলিটি বা নিতে পারার মতো সিস্টেম লাগে। তো সেটাই এখন আমরা আমাদের প্রজেক্টের ভেতরে অ্যাড করব, যে একটা স্পেসিফিক টাইপ অফ ফাইল আছে যার এক্সটেনশন হচ্ছে htxs। তো আমরা আমাদের প্রজেক্টে htxs ফাইল অ্যাড করব, যার মাধ্যমে পেছন দিক থেকে ইন্ডেক্স ফাইলটা ইউআরএল এর কাজ করবে। মানে ওই htxs ফাইলটাই ইউআরএল এ ইন্ডেক্সের কাজ করবে, বাট ইউআরএল এ সেটা দেখা যাবে না। মানে ইউআরএল ইন্ডেক্স ছাড়া থাকবে, বাট পেছন দিকে ইউআরএল ইন্ডেক্স যে কাজটা করতো সেই কাজটা ওই htxs ফাইলটা করে নেবে। সেটা বুঝতে পেরেছেন? সো অত্যন্ত পাওয়ারফুল ফাইল, যে ফাইলের মাধ্যমে সাইটে অনেক বেশি সিকিউরিটি এনশিওর করা হয় ওই ফাইল দিয়ে। তো ওই ফাইলটা আমরা একটু আমাদের প্রজেক্টে অ্যাড করার চেষ্টা করছি। আমাদের প্রজেক্টে ব্লগ ব্যাচ 17 ফাইল এক্সটেনশনটা কি .htxs। সো আপনাদের যে প্রজেক্টটা, আপনাদের ই কমার্স প্রজেক্টের মধ্যে যে সিআই ই কমার্স ব্যাচ 18 এখানে দিয়ে দিলাম, রাইট? htxs দিলেই কিন্তু হবে না। htxs দেওয়ার পর এটাতে আমাদের যে প্রজেক্টের নামটা সেটা দিয়ে দিতে হবে। আমাদের প্রজেক্টের নাম কি? সিআই ই কমার্স ব্যাচ 18। আমাদের প্রজেক্টের নামটা কোথায় আছে? আমাদের ইউআরএল এই আছে। সো যেন ভুল না হয়, এটা দেওয়ার জন্য আমাদের এখানে বসিয়ে দিতে হবে কি দিস। এখন এই ফাইলটা আমি কোথা থেকে পেলাম? এই ফাইলটা তৈরি করতে হয়। আপনি যদি সার্চ মানে গুগলে গিয়ে সার্চ দেন যে htxs ফাইল ফরম্যাট বেস বা মড রিরাইট করবেন আপনি। আমরা মূলত এখানে মড রিরাইট করছি কি দিয়ে? index.php দিয়ে। মানে এই index.php কাজ করবে কোথা থেকে? ভেতর থেকে, ইউআরএল থেকে না, রাইট? এর জন্য এই ফাইলটা অটোমেটিক রান হয়ে যায়। যখনই প্রজেক্টের ভেতরে ঢোকা হয় তখনই এই ফাইলটা অটোমেটিক রান হয়। বুঝতে পেরেছেন? আর এই ফাইলটা মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলেও একটু খেয়াল করবেন। আমি কিছু জিনিস রিমুভ করেছি এই ফাইল থেকে, ভুল আছে, তার মানে এই ফাইলের মধ্যে ভুল কিছু আছে, রাইট? আমার প্রজেক্ট তো আসবেই না। দেখেন সার্ভার এরর দেখিয়ে দিয়েছে। আমি যদি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট থেকে প্রজেক্টটাকে গায়েব করে দিয়েছে। সেটা বুঝতে পেরেছেন যে আমি লোকাল হোস্টের লিস্টে প্রজেক্টটাকেই দেখতে পাচ্ছি না, যদিও আমার ফোল্ডারের মধ্যে আমার প্রজেক্টটা রয়েছে। আছে না আমার প্রজেক্টটা? htdocs এ আছে, বাট আমি যখন লোকাল হোস্টে আসছি তখন দেখতে পাচ্ছি না। কারণ কি? ওই ফাইলের মধ্যে আমি এরর করেছি, ভুল কোনো একটা কিছু করেছি। তবে অত্যন্ত সেনসিটিভ এবং পাওয়ারফুল ফাইল। যে কোডটা দেওয়া আছে এটা চেঞ্জ করা বা মডিফিকেশনের চেষ্টাও আমরা করব না, শুধু মডিফিকেশন করব এই অংশটুকু। কারণ আমরা যখন নতুন নতুন প্রজেক্ট করব তখন সবগুলোর নাম তো আর একরকম হবে না। যে প্রজেক্টের নাম দেবেন, হ্যাঁ রিরাইট বেস টু কোড, এটা তো দেওয়া থাকে না। আমি যখন ওই ওখানে কোড করছি জাস্ট এই মাঝখানে লাইনটা দেওয়া নেই, ইয়েতে ওদের যে সার্ভার কোঅর্ডিনেটর এইটা ইউজ করবেন। আমি যেটা প্রোভাইড করছি সেটা অলওয়েজ ইউজ করবেন।
তো এখানে না, এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখন প্রত্যেকে ইউজ করবেন। টাইপ করানোর চেষ্টা করবেন না, জাস্ট কপি করে পেস্ট করে প্রজেক্টের নামটা চেঞ্জ করে নেবেন। এই যে আমরা তো শুরুতেই করছি, তাই না? শুরুতেই আমরা ইন্ডেক্সটাকে রিমুভ করার জন্য, কারণ আমি যখন ডেভেলপ করে ফেলবো যে হাজারো জায়গায় আমি ইউআরএল লিখেছি, সব জায়গা থেকে কি পরে আমি মুছে ফেলবো? হ্যাঁ, এই জন্য এই কাজটা আগেই করতে হবে আমাদের। ওকে, তো এটা আমরা যখন অ্যাড করলাম, এখন দেখেন ইন্ডেক্স ছাড়াই আমাদের পেজগুলো আসবে। আমার এররটা সলভ করেছি, আমার এটা ব্যাক করেছে, যাচ্ছি, আমার সাইটে আসছে। আমি ইউআরএল এর মাঝখান থেকে ইন্ডেক্সটা বাদ দেওয়ার জন্য মড রিরাইটটাকে ওপেন করে আমি htaccessটাকে এনেবল করেছি। সো এবার যদি আমাদের যে যে জায়গাগুলোতে লিংক ছিল বা যে জায়গাগুলোতে আমি লিংক করেছি, এখান থেকে যদি ইন্ডেক্সের এই লিংকটা কেটে দেই, না দেই, আমি না দেই, ওকে, কাজ করছে, বুঝতে পেরেছেন? তো এখন ইউআরএল থেকে আমার এটা রিমুভ। নেক্সট ডেতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমি যা লিখছি কন্ট্রোলারের ফাংশন নেম, সেটাই কোথায় চলে আসে? ইউআরএল এ চলে আসে। এবং ইউআরএলটা দেখতে এখনো খুব ভালো মনে হচ্ছে না, ওয়েলকাম এর ডাব্লিউটা ক্যাপিটাল বা এটা সেটা, আর ইউআরএলটা সুন্দর করে লিখতে হয়। সো আমরা ফ্রেমওয়ার্কে ইচ্ছে মতো ইউআরএল দিতে পারি। আমার ইউআরএলটা ডিসপ্লে করবে একরকম, ফাংশন এক্সিকিউট হবে ভিন্ন কিছু। রাউটস এর মাধ্যমে সেটা করা যায়, এবং ওই কাজটা আমরা নেক্সট ক্লাসে কিভাবে করতে হয় শিখব। ওকে, আমার ফ্রন্ট এন্ডে মাস্টারিং এর এই কাজটা বাসা থেকে করে নিয়ে আসতে হবে, এবং আদার্স যে অংশগুলো আছে সেগুলোর মধ্যেও কিছু অ্যাক্টিভিটি দেখাতে হবে। দেন আমরা নেক্সট ক্লাসে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজে হাত দিব। অ্যাডমিন প্যানেলের কাজ, অ্যাডমিন প্যানেল কিভাবে ডেভেলপ করতে হয়, লগ ইন লগ আউট করতে হয়, সিকিউর কিভাবে করতে হয়, হ্যাঁ, কিভাবে আমি ক্যাটাগরি অ্যাড করব, এখানে নিয়ে আসবো, প্রোডাক্ট অ্যাড করব, এখানে ডিসপ্লে করব, সব কাজগুলো আস্তে আস্তে এগিয়ে চলবে। রাইট? তো আজকে 23 নম্বর ক্লাস চলছে, 34 নম্বর ক্লাস হতে হতে একটা প্রজেক্ট দাঁড়িয়ে যাবে। রাইট? একটু প্রতিদিনের ক্লাস রিভাইজ করে প্রতিদিনের কাজ যদি করা যায়, তাহলে নতুন একটা প্রজেক্ট হাত দেওয়া সম্ভব। আর যদি একেবারেই না বুঝি, তাহলে কিন্তু প্রজেক্ট ধরাই যাবে না। বুঝতে পেরেছেন? লাস্ট আসানুল্লাহ ব্যাচের অবস্থা কিন্তু এতটা খারাপ ছিল না। আরেকটা ব্যাচ ছিল, ওরা যখন অ্যাটাচমেন্টে ছিল লাস্ট ইয়ারে, হ্যাঁ, হাসান, মামুন, শিশির, লাস্ট ইয়ার। ঠিক আছে, হ্যাঁ, ওদের ওই ডিপ্লোমা করে আসছিল, ডিপ্লোমা লাস্ট ইয়ার ওরা আসছিল। ওরা ছিল 13তম ব্যাচের, কালার ট্রেনিং কোঅর্ডিনেটর 13তম ব্যাচের। ওরা কিন্তু প্রত্যেকে প্রজেক্ট জমাও দিয়েছিল এবং ভালো করেছিল। পারবে, বাট প্র্যাকটিস করে না তো এরা। প্র্যাকটিস করে না, ওরা কিন্তু ভালো প্র্যাকটিস করেছে, ওদের অনেক লোডেড ক্লাস ছিল। বুঝতে পেরেছেন? বাট আপনাদের রেসপন্সটা আমি ওই লেভেলে পাচ্ছি না, এই কারণেই বারবার বলছি যে রেসপন্সটা একটা লেভেলে আসতে হবে। উপস্থিতিও আশানুরূপ না, ওরা কিন্তু কেউ মিস করতো না, আপনাদের মধ্যে অনেকেই মিস করার প্রবণতা আছে। বেসটাতেও দুর্বল আছে অনেক, বাট কি হবে আমি আলটিমেটলি বুঝতে পারছি না যে আপনাদের আলটিমেটলি প্রজেক্ট জমা দিতে পারবেন কিনা ইউনিভার্সিটিতে। না দিতে পারাটা তো মানে লজ্জাস্কর হবে না? স্টিল 1 মান্থ হাতে আছে আমাদের, সো লেটস ট্রাই। স্যার আপনার কাজের সাথে আমাদের কাজের পার্থক্য কি হবে? যেমন প্রজেক্ট করব, আপনি ই-কমার্স করবেন, আমরা ই-কমার্স করব। না, আপনারা ই-কমার্স কেন করবেন? অন্য সাইট করব, স্যার তো করে দিয়েছে।
স্টুডেন্ট বা অ্যাকাউন্ট আপনারা ভিন্ন ধরনের কোনো সাইট করবেন, ওয়েবসাইট বানাবেন, ডাইনামিক সাইট করবেন, রেস্টুরেন্টের ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ, কর্পোরেট কোনো কর্পোরেটের ওয়েবসাইট হতে পারে যেটা ডাইনামিক, নিউজ পোর্টাল হতে পারে যেটা ডাইনামিক, আর ট্যুরিজমের কোনো ওয়েবসাইট হতে পারে, রিয়েল এস্টেটের ওয়েবসাইট হতে পারে। তো আমি ই কমার্স করাচ্ছি বলে আপনারা ই কমার্স করবেন তো কোথাও লেখা নেই, বা এটা নিয়মও না, বা এটা করতেও দেয়া হবে না। এরকম কপি করে পেস্ট করবো, এটা হবে না আর কি। আপনাকে প্রুফ করতে হবে আপনি ডিফারেন্ট টাইপের কিছু করতে পারেন, এবং যা করতে দেয়া হবে যা এর থেকে কাজে অনেক সহজ হবে। আমি যে টাইপ গুলো বললাম এগুলো অনেক সহজ টাস্ক, যেটা ই কমার্সে তার চেয়েও আর একটু হায়ার লেভেলে দেখানো হবে। বুঝতে পেরেছেন? ই-কমার্সের কাজ বেশি, মানে অনেক কাজ, অন্যান্য যেগুলো কর্পোরেট এত বেশি কাজ